হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ 2026। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি 15 নম্বর স্কুল। এর আগে তোমাদের 1 থেকে 14 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে এবং প্রথম সেট যেটা পর্ষদ নমুনা প্রশ্নপত্র সেই সেটও তোমাদের দিয়েছি। তো দেখো আজকে 15 নম্বর স্কুল করাবো। পেজ নম্বর 143 পেজ, তোমরা চলে আসবা। তো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের যে প্রশ্নগুলো আছে 15 নম্বর স্কুল, চলো আমরা দেখে নিচ্ছি আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা। দেখো আজকের ক্লাসের যদি আমি প্রশ্নটা দেখাই তোমাদের, দেখো আমাদের প্রথম প্রশ্নটা কী বলছে লক্ষ্য করো। এখানে আমরা পড়াবো 1 নম্বর প্রশ্নটা। তবে এখানে আমাদের 1 নম্বর যে প্রশ্নটা বলছি লক্ষ্য করো। এখানে দেখো একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে। দেখো এইচ/বি, ছোটো হাতের এইচ/বি, মানে দেখো অংশীদারি কারবারে দুজন ব্যবসা করবে, কমপক্ষে দুজন দরকার, 3 জন হতে পারে, 4 জন হতে পারে। তাহলে সেই দুজন দেখো একজনকে এ দিয়ে বুঝিয়েছে, একজনকে বি দিয়ে বুঝিয়েছে। তাহলে এ ও বি অংশীদারি কারবার করছে, যাদের মূলধনের অনুপাতটা ছোটো হাতের এইচ/বি এবং তাদের যে প্রাপ্ত লাভের অনুপাত, মানে ব্যবসা করার পর যে লাভ হবে সেই লাভের অনুপাতটা বলেছে CH/D। তা এভাবে হলে বলেছে তাদের মূলধন যে সময়ের জন্য নিয়োজিত হয়েছিল, যে সময়ের জন্য তারা মূলধনটা নিয়োজিত করেছিল তার অনুপাতটা কত হবে, মানে সময়ের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের বোঝার ব্যাপার আছে। এই টাইপের প্রশ্ন আমরা আগের ক্লাসেও দেখিয়েছিলাম, কিন্তু সেখানে সংখ্যায় ছিল, তোকে বুঝে ভালো প্রশ্ন আছে এখানে। তাহলে এখানে আমাদের মূলধনের অনুপাত দেওয়া আছে আর লাভের অনুপাত দেওয়া আছে। তাহলে সময়ের যে অনুপাতটা আমরা কীভাবে বের করব, যেটা তোমাদের করতে হবে, দেখো আমি একবারে তোমাদের দেখিয়ে দেবো। হচ্ছে 1 নম্বর প্রশ্নটা, যে 1 নম্বর প্রশ্নটা তোমাদের যদি দেখাই আমি, তোমরা যেটা করবা যে লাভের অনুপাতটা আছে না, এই যে প্রাপ্ত লাভের অনুপাত, লাভের অনুপাতটাকে মূলধনের অনুপাত দিয়ে ভাগ করে দিবা। দেখো এর যে লাভটা হয়েছিল সি, লাভের অনুপাত থেকে এর লাভটা আমি সি বলবো, তাহলে এর লাভটা সি আর এর মূলধনটা এ। তাহলে এখানে দেখো এর যে সময়টা হবে, এর লাভটাকে এই যে সিকে তোমরা ভাগ করবা এর মূলধন দিয়ে, মানে এ দিয়ে ভাগ করবা। তাহলে আমরা এই সিকে ভাগ করবো এ দিয়ে, ইজ/ডু। দেখো আমি আবার বলি কথাটা, এখানে এ ও বি এর যে লাভের অনুপাতটা ছিল না, লাভের অনুপাতকে যদি মূলধনের অনুপাত দিয়ে ভাগ করে দাও তাহলে সময়ের অনুপাত পেয়ে যাবা, সহজ কথা বলতে গেলে। তাহলে দেখো সিকে ভাগ করতে হবে এ দিয়ে, ডিকে ভাগ করব বি দিয়ে। এই যে ডিকে এখানে ডি লিখবা, আগে ডিটাকে ভাগ করব আমরা বি দিয়ে, মানে আগে লাভের অনুপাতকে মূলধনের অনুপাত দিয়ে ভাগ করলে সময়ের অনুপাত পাওয়া যাবে। তাহলে এই যে C/A ইজ/ডু D/B। তাহলে এখন এই অনুপাতটাকে যদি আমি লঘিষ্ঠ করে নিই, মানে অনুপাতকে কী করতে হয়, যে ভগ্নাংশ থাকলে পরে পূর্ণ সংখ্যা করে নিতে হয়। দেখো পূর্ণ সংখ্যা করার যে নিয়মটা লক্ষ্য করো এখানে, এই যে দেখো দেখো ওই যে হরগুলো আছে না, হরগুলো লসাগু করে নিবা। তাহলে এ এবং বি এর লসাগু কত হবে, এ এবং বি এর লসাগু এ বি হবে। তাহলে এ বি দিয়ে গুণ করে দেবে, C/A কে গুণ করবা এ বি দিয়ে, ইজ/ডু। আর D/B আছে একটা প্রথম বন্ধনী দিয়ে তো ভালো দেখাবে, D/B আছে এখানে, D/B কে গুণ করবা এ বি দিয়ে। তাহলে এখানে এ কাটবে, এখানে বি কাটবে। তাহলে তোমরা যদি লক্ষ্য করো তাহলে আমাদের এখানে থেকে গেল এই যে BC ইজ/ডু, আর এখানে রয়ে যাবে AD। দেখো তাহলে তাদের যে দেখো যে মূলধন যে সময়ের জন্য নিয়োজিত করেছিল তার অনুপাতটা হয়ে যাবে BC ইজ/ডু AD। এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে BC ইজ/ডু AD। দেখো অপশান লক্ষ্য করে নাও, D নম্বর অপশানটা মিলছে, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে যাবে D নম্বর। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটা করে নিতে হবে। আমি তোমাদের যদি আবার আরেকবার বলে দিই কথাটা, লাভের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাত দেওয়া আছে, লাভের অনুপাতকে মূলধনের অনুপাত দিয়ে ভাগ করে দেবা, সময়ের অনুপাতটা পেয়ে যাবা সহজে। তাহলে আমরা পরের প্রশ্নতে চলে আসবো। এরপরে দেখো 1-2 নম্বর প্রশ্নটা। এখানে আমাদের 1-2 প্রশ্ন দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণটা আছে AS² প্লাস ABCX মাইনাস BC ইজিক্যাল টু 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত। দেখো বীজদ্বয় সমান মানে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে, একটা যদি আলফা হয় একটা হবে মাইনাস আলফা। দেখো বীজ দুটি সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, একটা প্লাস একটা মাইনাস, এভাবে বলেছে। আর আমাদের জানতে চেয়েছে তাহলে এইভাবে যদি হয়
কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হলে তাহলে এই ক্ষেত্রে কোন শর্তটি স্যাটিসফাই করবে। তা দেখো আমাদের এইভাবে বীজগুলি নিয়ে আমরা যদি এখানে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলটা দেখাই, দেখো বীজদ্বয়ের যোগফল মানে এই যে দুটি বীজ আমরা পেয়ে গেছি, একটা আলফা প্লাস একটা মাইনাস আলফা, এই বীজদ্বয়ের যোগফল সমান সমান বীজদ্বয়ের যোগফলের যে সূত্রটা তোমরা জানবা যে সূত্রটা হয় সি বাই এ। দেখো সি বাই এ আমি এখানে যদি লিখে দেখাই, দেখো আমি লিখছি না, এখানে সি বলতে ধ্রুবকটাকে সি বলা হয়, এর মাইনাস বি ধ্রুবক পার্ট মানে এক্স যে চলো আছে এখানে দ্বিঘাত সমীকরণের চলোটা হচ্ছে এক্স, এস স্কোয়ার আছে, এক্স আছে, এই যে চলোটা মানে এক্স চলো থাকবে না যে পদে সেটাকে ধ্রুবক পদ বলা হয়, যেটা মাইনাস বি সিটা হচ্ছে ধ্রুবক এখানে। আর এক্সের সহগটাকে বি বলবো, বি বলতে এখানে এ বি সি, এটা হচ্ছে এক্সের সহগ, এটা হচ্ছে বি আমাদের। আর এস স্কোয়ার সহগটাকে এ বলবো। কেন বলছি বলো তো, কারণ তোমাদের যদি আমি একটা দ্বিঘাত সমীকরণ দেখাই, দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকারটা হয় এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো। কোনো একটি দ্বিঘাত সমীকরণ দেখবা সাধারণত এভাবে লেখা থাকে টু এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ধরো 16 ইজ ইকাল টু জিরো, এভাবে একটি দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণে দেখো ধ্রুবক পার্টটা হচ্ছে 16, এক্সের সহগ এখানে আমাদের 3, তাহলে এখানে লক্ষ্য করো এস স্কোয়ার সহগ 2, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের দ্বিঘাত সমীকরণটা দাঁড়াবে, যেটা হচ্ছে সিটা হচ্ছে 16, এক্সের সহগ বি, বি হচ্ছে আমাদের 3, আর এস স্কোয়ার সহগ এ, এ হচ্ছে আমাদের 2। এভাবে কম্পেয়ার করে আমরা দেখো আমি যদি বলি যে সূত্রটা হয় আমাদের, যেটা তোমাদের বলবো যে বীজের যোগফলের সূত্র মাইনাস বি বাই এ, মানে মাইনাস আসবে বি বলতে এক্সের সহগ, দেখতেই পাচ্ছ এক্সের সহগটা এখানে এ বি সি আছে, এ বি সি বাই এ হয়, মানে এস স্কোয়ার সহগটা হয় এ, ঠিক আছে। এই যে এ আছে এস স্কোয়ার সহগ, এখানে এস স্কোয়ার সহগটা এ আছে, তোমরা এ বসে দাও। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো, এখানে আমি এ আর এ কেটে দিতে পারবো, আমাদের সরল করে এখান থেকে সরল করে একটি শর্ত কিন্তু মিলে যাবে। তো দেখো তো সরলটা, এদিকে আলফা আছে প্লাস মাইনাস, এটা মাইনাস আলফা হয়ে যাবে, এটা মাইনাস, এখানে আমরা বিসি পেয়ে যাব। দেখো আলফা প্লাস আলফা মাইনাস আলফা কেটে দিতে পারবা, এদিকে জিরো, এদিকে মাইনাস বিসি। আমি যদি এখানে তোমাদের দেখাই সরলটা, মাইনাস বিসি আগে লিখলাম ইজিক্যাল টু জিরো, তাহলে দেখো মাইনাস দিয়ে যদি গুণ করে দাও তাহলে এখানে তোমরা বিসি সমান সমান জিরো পেয়ে যাবে, মানে জিরো আছে তোমরা মাইনাস দিয়ে গুণ করলে এদিকে তো প্লাস হয়ে যাবে, আর এখানে জিরো আছে তো এখানে জিরোই থাকবে, তাই তো। তাহলে বিসি ইজিক্যাল টু জিরো পেয়ে যাবে, এই যে আমাদের শর্তটা বিসি ইজিক্যাল টু জিরো, দেখো সেটা আমাদের বি নাম্বার অপশানটা মিলছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি বি নাম্বার। আমি অপশানটা এখানেও বসিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। পরীক্ষা তোমরা ওইভাবে করে তোমরা কিন্তু যেটা অপশান মিলবে সেটা বসিয়ে দেবা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, লক্ষ্য করো দেখো এরপরে একের যে 3 প্রশ্নটা আছে, এখানে দেখতে পাচ্ছি আমি 3টি ভেদ দেওয়া আছে, বলছে ভেদ ধ্রুবকগুলি যথাক্রমে কে এল এম, মানে প্রত্যেকটার ভেদের ভেদ ধ্রুবকগুলি দেওয়া আছে কে এল এম, মানে প্রথম ভেদের যে ধ্রুবকটা হবে কে, তারপরে দ্বিতীয় ভেদের ধ্রুবকটা এল, আর তৃতীয় ভেদের যে ধ্রুবকটা হবে এম, এটা উল্লেখ করে দিয়েছে। তাহলে আমাদের এখানে ধ্রুবকগুলির মধ্যে সম্পর্ক কিন্তু জানতে চেয়েছে, এরকম প্রশ্নটা করেছে। চলো দেখো তাহলে এখানে আমরা যেটা করব, লক্ষ্য করো এখানে প্রত্যেকটা ভেদ থেকে আমরা কি করব, ভেদ তুলে দেবো আমরা। দেখো প্রথম যে ভেদটা আছে অঙ্কটা 1-এর 3 নাম্বার, এক্স মাইনাস ওয়াই ভেরিয়েস, এই যে ভেদকে আমরা বলবো ভেরিয়েস সংক্ষেপে, মানে ভেদ ইংরেজি ভেরিয়েশন, সেখান থেকে বলবো ভেরিয়েস। তাহলে এক্স মাইনাস ওয়াই ভেরিয়েস এক্স ওয়াই আছে, এই যে এক্স ওয়াই আমি বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এই যে ভেদটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ভেদ তুলে দেবো। তাহলে ভেদ তুলে দিলে তোমরা যেটা করবা এক্স মাইনাস ওয়াই সমান সমান আসবে, আর একটা ধ্রুবক আসে, যে ধ্রুবকটা হবে এই ধ্রুবকটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, প্রথম ভেদের যে ধ্রুবকটা কে বলে দিয়েছে, তা আমরা এখানে কিন্তু কে নিয়ে নেব ধ্রুবকটা, আর এক্স ওয়াই আছে এক্স ওয়াইটা বসিয়ে দিবা। এবার আমরা এখান থেকে কি করব, কে এর মানটা বের করে নেব। তো কে এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এক কাজ করি, আগে আমরা লিখছি কে এক্স ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়াই, এভাবে করে দিলাম, ঘুরিয়ে নিলাম, আগে এটাকে লিখলাম তারপর এটাকে দিকে বসালাম, ঠিক আছে। এভাবে তোমরা ঘুরিয়ে নিতে পারবা, কোনো চিহ্নের কোনো ব্যাপার নয়, মানে বাম পক্ষগুলো ডান পক্ষটা বাম পক্ষে লিখলা আর বাম পক্ষটা ডান পক্ষে লিখলা, ঠিক আছে। টোটালি ঘুরিয়ে নিলে পরে চিহ্ন চেঞ্জ করার কোনো ব্যাপার নাই। আচ্ছা
তাহলে লক্ষ্য করো এখান থেকে যদি আমি কে এর মানটা বের করতে চাই তাহলে আমি কে রেখে দিলাম, ঠিক আছে। কে রেখে দেওয়ার পর এখানে আমি যেটা করব যে এই যে আমাদের এক্স ওয়াইটা চলে আসবে এর নিচে, সমান সমান মানে এটা এক্স মাইনাস ওয়াই আছে, তার নিচে আমি লিখব এক্স ওয়াই। এভাবে আমরা করে নিতে পারবো। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো এখানে আমি সরলটা দেখাচ্ছি তোমাদের। কে সমান সমান দেখো এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই। ওকে, এভাবে দাঁড়াচ্ছে আমাদের। মানে এটাকে করতে পারবা এই যে পৃথক পৃথক করে বাই করে নিতে পারবা, এক্স বাই এটা মাইনাস ওয়াই বাই এটা। আচ্ছা এক্স এক্স কেটে গেল, এখানে কেটে দাও, আর এখানে ওয়াই ওয়াই কেটে দাও। তাহলে আমি কে এর মানটা দাঁড়াচ্ছে দেখো কে সমান সমান এটাকে 1/y মাইনাস, আর এখানে পেয়ে যাবো 1/x। এভাবে কে এর মানটা দাঁড়ালো। চলো আমরা চলে আসবো দ্বিতীয় ভেদে। পরের যে ভেদ বলে দিয়েছে আমি এখানে বর্ডার করে দিলাম। দেখো পরের ভেদটা আছে ওয়াই মাইনাস জেড ভেরিয়েস ওয়াই জেড আছে। তাহলে আবার আমরা এখান থেকে যে ভেদ তুলে দিই তার সমান, আচ্ছা সরি ভেদ চিহ্ন দেবো, সমান সমান দিয়ে দিয়েছি এখানে। ওকে, আচ্ছা তা লক্ষ্য করো এখানে তাহলে ওয়াই মাইনাস জেড ভেরিয়েস ওয়াই জেড দেওয়া আছে। তাহলে আমি ভেদটা যদি তুলে দিই, তা ভেদ তুলে দিলে আমরা নিব সমান সমান, আর একটা ধ্রুবক আসবে যে ধ্রুবকটা উল্লেখ করে দিয়েছে এল, তাহলে এখানে ছোটো হাতের এল নিয়ে নেবা আর ওয়াই জেডটা বসিয়ে দাও। তাহলে এখানে যদি আমরা দেখি দেখো, তাহলে আমরা এখানে কী করব এই যে এল এর মানটা বের করে নেব। তাহলে এর মতনই কাজ করবো সরলটা। আমরা আগে এল ওয়াই জেড লিখে দিলাম সমান সমান ওয়াই মাইনাস জেড। আচ্ছা এল রেখে দিলাম ওয়াই মাইনাস জেড, তার নিচে ওয়াই জেডটা নামিয়ে দাও। এখানে আগের মতো করে ওয়াই বাই ওয়াই জেড আর মাইনাস জেড বাই এই যে ওয়াই জেড, ঠিক আছে। এখানে ওয়াই ওয়াই কাটো, এখানে জেড জেড কেটে দাও। তাহলে এখানে 1/z পাবো মাইনাস এটা 1/y পাবো। এর মানটা বের করে নিলাম। আর একটা ভেদ আছে দেখো, পরের ভেদটা আছে এটা, তাহলে আমি এখানে করে নিচ্ছি এবং দিয়ে আমি টুকছি, এবং পরের ভেদটা আছে আমাদের কত শেষেরটা জেড মাইনাস এক্স ভেরিয়েস জেড এক্স। এখানে আছে জেড মাইনাস এক্স ভেরিয়েস জেড এক্স আছে। চলো তাহলে আমরা এখানে ভেদ তুলে দেবো। তাহলে অতএব জেড মাইনাস এক্স সমান সমান, তো এখানে ধ্রুবকটা লক্ষ্য করো, ধ্রুবকটা আছে এম আমাদের। তাহলে এখানে আমি এই যে এম নিয়ে নিলাম ধ্রুবক, আর এই যে আমাদের জেড এক্স, তাই তো। এম জেড এক্স আগে লিখলাম, জেড মাইনাস এক্স। এম এর মান বের করবো, এই যে জেড মাইনাস এক্স, তার নিচে এই যে জেড এক্সটা নামিয়ে দাও। এম সমান সমান, তাহলে এখানে যদি লক্ষ্য করো আগের মতো করে জেড বাই জেড এক্স করতে পারো মাইনাস, আর এক্স বাই জেড এক্স এভাবে করা যাবে। জেড জেড কেটে দাও, এক্স এক্স কেটে দাও। তাহলে এম এর মানটা দেখো দাঁড়ালো, তাই এখানে 1/x হবে মাইনাস এখানে 1/z, উপরে কিছু নাই কেটে গেছে তো 1 থাকবে, কিছু না থাকলে 1। তো এম এর মানটাও বের করে নিলাম, ঠিক আছে। এখানে ধ্রুবকটা এম নিয়েছি, তোমাদের আবার বলে দিচ্ছি এম এই জন্য নিয়েছি, যে কোনো ধ্রুবক নেওয়া যায়, যেহেতু উল্লেখ করে দিয়েছে ধ্রুবকগুলো প্রত্যেকটার ভেদের ধ্রুবক দেখো সেটা এম আছে, তার জন্য আমরা ধ্রুবকটা কিন্তু এম নিয়েছি, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা আমাদের কি জানতে চাইছে, ভেদ ধ্রুবকগুলির মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। তো আমরা কাজ করি, এই যে ধ্রুবকগুলি পেলাম, আমরা কে এর মান পেলাম ধ্রুবক, আমরা পেয়েছি এল এর মান পেয়েছি, আমরা পেয়ে গেলাম এম এর মান। তাই ধ্রুবকগুলিকে আমরা কি করব এখন যোগ করে নিব। তাহলে প্রত্যেকটা ধ্রুবক যদি যোগ করি দেখো, এই যে কে যোগ, আর এই যে এল যোগ, আর এদিকে আছে আমাদের এম, এই যে যোগ করে নিলাম। তাহলে আমাদের মানগুলো বসাতে হবে। কে এর মানটা আছে দেখো, কে এর মানটা 1/y মাইনাস 1/x প্লাস এল এর মানটা আছে 1/z মাইনাস 1/y আর প্লাস, আর এম এর মানটা যদি বসিয়ে দিই, এম এর মানটা আছে 1/x মাইনাস 1/z।
চলো এখানে একটু সরল করি আমরা ডান পক্ষে। তোমরা যদি লক্ষ্য করো না, এই যে -1/x আর এটা +1/x, এটার সঙ্গে এটা কেটে যাবে। আর -1/z +1/z, দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে। +1/y, এখানে -1/y, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। সবাই কিন্তু ডান পক্ষে কেটে আছে, এটা কিন্তু 0। বা দেখে ছিল আমাদের k + l + m ছিল। তাহলে এদের যে দেখো ধ্রুবকগুলির যে সমষ্টি যোগফল আমরা কত পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম। এটাই হচ্ছে ধ্রুবকগুলির মধ্যে সম্পর্ক, যেগুলো হচ্ছে ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবকগুলির মধ্যে সম্পর্ক এটা। তো অপশন দেখো, অপশানটা যে মিলছে আমাদের সি নাম্বার অপশানটা মিলছে, যে দেখো সি নাম্বার অপশান। তো তোমরা এইভাবে অঙ্কটা করি, সি নাম্বার অপশান বসিয়ে দেবা, ঠিক আছে? চলো দেখো পরের যে প্রশ্নটা আছে 4 নাম্বার প্রশ্নটা, 1-4 প্রশ্নটা। এখানে একটা ত্রিভুজ এবিসি আছে, যেটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে? দেখো এই কোণটা 90 ডিগ্রি। তা চলো সমকোণী ত্রিভুজটা যদি আমি তোমাদের দেখাই, তো এই যে আমাদের একটি সমকোণী ত্রিভুজ, এভাবে আমাদের একটি সমকোণী ত্রিভুজ আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ এখানে এ কোণটা যখন 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটাকে আমি এ নিয়ে নেব, আর বি সি যে কোনো একটাকে নিয়ে নেব। এটা বি নিয়ে নিলাম, এটাকে আমি সি নিয়ে নিলাম। তাহলে এ বি সি আমাদের সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। আর আবার বলেছে এডি লম্ব বিসি, ঠিক আছে? তাহলে এডি মানে এখানে দেখো এই যে এডি বিসির উপর লম্ব, তাহলে এখান থেকে আমি এই যে লম্ব দিলাম এডি লম্ব। তাহলে এডি লম্ব বিসি উল্লেখ করে দিয়েছে। আর এ বি এইচ টু এসি আমাদের যেটা দেওয়া আছে না, এ বি এইচ টু এসি, এই অনুপাতটা দেওয়া আছে, 3:4 দেওয়া আছে। আচ্ছা, অনুপাতটাকে আমি এ বি বাই এসি করে নিলাম, বাই করতে পারবা 3/4, মানে যে এ বি আর এসি এদের অনুপাতটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের এডির মান দেওয়া আছে, এডির মান দেওয়া আছে 8 সেমি। আর বিডি, এই যে বিডি আছে, বিডির দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা দেখো আমরা বিডির দৈর্ঘ্য কী করে বের করব। এখানে আমরা যেটা করব, লক্ষ্য করে এখানে আমাদের এখানে যে ত্রিভুজ যে দেখতে পাচ্ছি, দেখো আমি যদি বলি এ বি সি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এ কোণটা আমাদের 90 ডিগ্রি। আর এখানে আমি যদি ত্রিভুজটা নিই, মানে এ বি ডি ত্রিভুজটা, এই ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এডিটা বিসির উপর লম্ব, তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই যে দুটি সমকোণী ত্রিভুজ দেখালাম, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আর এ বি ডি সমকোণী ত্রিভুজ, এই দুটি সমকোণী ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাতে পারবো। দেখো আমি দেখাচ্ছি তোমাদের এখানে, আমি নিয়ে নেব যে ত্রিভুজ এবিসি, বড় ত্রিভুজটা, আর আমি নিয়ে নেব ও ত্রিভুজ, ছোট ত্রিভুজটা। দেখো ছোট ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি এর এই দুটো ত্রিভুজ থেকে, বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ থেকে দেখো দুটো শর্ত সমান দেখাও, মানে দুটো জিনিস সমান দেখাতে পারলে, দুটো কোণ সমান দেখিয়ে দেবা, তখনই তোমরা বলে দিতে পারবা দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজ, ঠিক আছে? মানে বড় ত্রিভুজের একটি কোণ, ছোট ত্রিভুজের একটি কোণ, মানে অনুরূপ কোণগুলি সমান দেখাবা। তো আমি 1 নম্বরে দেখাচ্ছি। দেখো এখানে লক্ষ্য করো, এখানে যে বড় ত্রিভুজের যে এই যে কোণটা আছে না, বিএসি কোণটা, এই কোণটা 90 ডিগ্রি আছে। আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে এডিবি কোণটা, এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি আছে, তাই তো? এটা যেহেতু লম্ব, তাহলে আমরা এখানে বড় ত্রিভুজের ক্ষেত্রে কোণ বিএসি, এই কোণটাকে আমরা বিএসি বলবো, এটা সমান সমান হয়ে যাবে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, মানে এডিবি কোণ, কোণ এডিবি, এটা প্রত্যেকে কিন্তু 90 ডিগ্রি করে আছে। 1 নম্বর শর্ত। আরেকটা শর্ত দেখাও। দেখো এখানে দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই যে বি কোণটা দেখতে পাচ্ছ, কমন কোণ দেখতে পাচ্ছ, তাহলে আমরা এখানে আমরা লিখতে পারবো, দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে যদি এই কোণটার নাম বলি এ বি সি, বলো কোণ এবিসি, এবিসি সমান সমান। আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের নামটাই তোমরা বলতে পারবা, এটাকে বলে দিবা যে এ বি ডি, কোণ এ বি ডি, ঠিক আছে? তাহলে দেখো দুটি ত্রিভুজ থেকে এভাবে দুটি শর্ত যদি সমান দেখাতে পারো, তাহলে তোমরা বলতে পারবা এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে আমি এখানে অতএব লিখে দেবো ত্রিভুজ এবিসি, সদৃশ্য চিহ্নটা এভাবে দিতে পারো, সদৃশ্য ত্রিভুজ এবিডি। বা তোমরা ভাষা লিখতে পারো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি সদৃশ্য, ঠিক আছে? এভাবে লিখতে পারো। আচ্ছা, তাহলে দেখো এভাবে দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহু, সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকে।
আমি এখানে দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে আমি দেখাবো এ বি বাই এসি। আমি এখানে লিখবো বড় ত্রিভুজ আগে আছে না, তাহলে আমি লিখছি এ বি বাই এসি সমান সমান হয়ে যাবে ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমি লিখবো, দেখো এখানে এ বি বাই এসি করেছি, এটাকে লম্ব, এটাকে ভূমি ধরে নাও, তাহলে লম্ব বাই ভূমি করেছি না, তাহলে এখানে ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখাবো এই যে লম্বকে আমরা বিডি বলবো, ভূমিটাকে এডি বলবো, তাহলে এখানেও লম্ব বাই ভূমি মানে বিডি বাই এডি, লম্ব বাই ভূমি মানে অনুরূপ বাহু, সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকবে, তো যেটা আমরা এখানে দেখাতে পারলাম। এভাবে দেখিয়ে দিলাম সদৃশ্যকোণী ত্রিভুজের ধর্ম থেকে। আচ্ছা, এবার তোমরা লক্ষ্য করো এখান থেকে যে আমাদের এ বি বাই যে এসি আছে, এই মানটা জানা আছে 3/4, তারপরে এর জায়গায় বসিয়ে দিতে পারবো 3/4 সমান সমান, আর এখানে যদি 1 নং নামতে দাও তা আমরা বলতে পারবো 1 থেকে, ঠিক আছে, এটাকে 1 নং সমীকরণ নামতে দিলাম। আচ্ছা, এবার এখানে আমাদের আছে দেখো বিডি বা এডি আছে না, তোমরা দেখো এখানে একটা মান দেওয়া আছে আমাদের প্রশ্নে যে এডির মানটা দেওয়া আছে 8 সেমি, তাহলে এখানে বিডি রয়ে যাবে আর এডি জায়গায় বসিয়ে দেবো 8 সেমি। 4 2 8 কাটাকাটি করে দাও, তো বিডির মান বের করতে বলেছিল, দেখো বিডির মান আমাদের হয়ে যাবে 3 2 6, তাহলে 6 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, লক্ষ্য করে এই যে বলে দিয়েছিল আমাদের যে বিডির মান কত, এই দেখো বিডির মান কত, তাহলে বিডির মান আমরা পেলাম 6 সেমি, পেলাম না 6 সেমি, অপশানটা বি নাম্বার অপশানটা মিলছে, এখানে তোমরা এভাবে বি নাম্বার অপশানটা বসিয়ে দেবা। চলো এরপরে আমরা 5-এর প্রশ্নটাতে চলে আসবো। 5-এর প্রশ্নটা দেখো, আচ্ছা 5-এর প্রশ্নটা না আগের ক্লাসে করা হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের আগের ক্লাসে বলে দিচ্ছি কোথায় যেতে হবে। তোমরা 14 নম্বর স্কুলে মানে আগের যে স্কুলটা করিয়েছিলাম, ঠিক আছে, এই যে এটা তো 15 নম্বর স্কুল, এর আগের 14 নম্বর স্কুল, আগের ক্লাসটাতে তোমরা দেখে নেবা যে 1-এর 4-এর প্রশ্নটা ছিল, 1-এর 4 নম্বর, ঠিক আছে। দেখো তোমাদের আমি এখানে বলবো যে যেগুলো রিপিট আসা কোশ্চেনগুলো মানে আগের ক্লাসে যে প্রশ্নগুলো আমরা করিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু আর করাচ্ছে না, কারণ একই অঙ্ক যদি আমি বারে বারে করাই তোমাদের, তাহলে এতগুলো যে স্কুল আছে টাইমের মধ্যে শেষ করাটা একটু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের দেখতে পাচ্ছ সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা আসবে, আর কতগুলো স্কুল তোমাদের দেওয়া আছে কোয়েশ্চেন ব্যাংকে, তো এই জন্য আমি দেখো একই অঙ্ক তো করা হয়ে গেছে, তোমাদের শুধু একটু যেতে হবে আগের ক্লাসগুলোতে গিয়ে তোমরা অঙ্কগুলো দেখে নিতে পারবা, তোমরা একটু সময় করে ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না তোমাদের। তো চলো আমরা যদি চলে আসি পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নটা আমরা আগের ক্লাসে করিয়ে দিয়েছি, দেখো আমি উল্লেখ করে দিচ্ছি, তোমাদের অসুবিধা হবে না খুঁজতে, যে এই যে দেখো যে তোমরা 6 নম্বর স্কুলে যাবা মানে আজ থেকে স্কুল 6 নম্বর স্কুলে যাবা, 2-এর যে 3-এর প্রশ্নটা আছে এই যে তোমাদের আমি বলে দিলাম, তোমরা সেখান থেকে গিয়ে তোমরা এই অ্যান্সারটা দেখতে পাবা। ওকে, আমরা করাবো 7 নম্বর প্রশ্ন, ঠিক আছে। চলো 7-এর প্রশ্নটা দেখো কী বলছে। একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা 20% বাড়ানো হলে আয়তন বৃদ্ধি পাবে শতকরায় কত? আচ্ছা, তাহলে আমরা দেখো 1-এর 7 নম্বর, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে শঙ্কুর ব্যাসার্ধকে আর ধরে নিলাম, আর শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরে নিলাম, তাহলে এক্ষেত্রে শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, এটা শঙ্কুর আয়তনের সূত্র। এখন দেখো ব্যাসার্ধ বাড়াবে 20%, উচ্চতা বাড়াবে 20%, তাহলে এই ক্ষেত্রে দেখো যদি ব্যাসার্ধ কত হবে, মানে ব্যাসার্ধ ছিল আর, বাড়াচ্ছে 20%, মানে আর-এর 20%, আর-এর 20% বলতে যেটা আমরা জানি, দেখো আর-এর 20% বলতে এই যে 20/100 মানে শতকরা থেকে যেটা বলতে পারবা, 20% বলতে 20/100, এভাবে ভেঙে লিখে দিবা। মানে প্রথমে তো আর ছিল, এবার কতটা বাড়ছে, এতটা বাড়ছে, তাহলে আর-এর সঙ্গে তো যোগ হবে বৃদ্ধিটা, তারপরে তো আমরা বলতে পারবো যে বেড়ে কতটা হলো, তাহলে এই যে এদের যোগফলটাই। তো এখানে সরলটা দেখাই তোমাদের, 0 0 কেটে দেবো, 2 5 10, তাহলে এখানে যেটা হবে এই যে আর প্লাস এখানে আমাদের হয়ে যাবে r/5, এটা ভগ্নাংশ যোগবিয়োগ যদি করে নাও তাহলে 5, এটা 5r প্লাস, আর এখানে আমাদের আর নেমে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 6r/5, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে হয়ে গেল এটা, আমাদের ব্যাসার্ধ এখন এটাকে নেব, নতুন যেটা ব্যাসার্ধ আমাদের। আবার দেখো বলেছে এই যে উচ্চতা বৃদ্ধি হবে, উচ্চতা ছিল এইচ, কতটা বাড়ছে, এইচের 20%, মানে 20/100, 0 0 কেটে দেবো আগের মতো করে, তো 5 10, তাহলে এটা রয়ে যাবে এইচ প্লাস এটা h/5, দেখো এর মতনই সরলটা আসবে, এটা আমরা একবারেই করলে পরে 6h/5, দেখো আগের মতো তোমরা করে নিতে পারবা ভগ্নাংশের যোগবিয়োগটা। আচ্ছা, তাহলে নতুন ব্যাসার্ধ আর নতুন উচ্চতা আমরা পেয়ে গেলাম, তাহলে এই ব্যাসার্ধ উচ্চতা নিয়ে আমরা যদি শঙ্কুর আয়তনটা বের করতে চাই, তাহলে 1/3
পাই আর স্কোয়ার, আর বলতে এখন দেখো 6r/5, এটা হচ্ছে আর, তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ দেখো যেটা উচ্চতা আমরা পেয়েছি 6h/5, এটা হচ্ছে এইচের মান উচ্চতা। তো সরলটা করি, আমরা সরল করে দেখব যে আমাদের আয়তনটা আগের চেয়ে কত বৃদ্ধি পেয়েছে। যেহেতু ব্যাসার্ধের উচ্চতা 20% বাড়ানো হয়েছে, তাহলে আমাদের দেখো আয়তনটা কিন্তু বাড়বে আগের চেয়ে। তাহলে লক্ষ্য করো এখানে, আচ্ছা এখানে 1/3 পাই, পায়ের মান বসাবো না তোমরা, ঠিক আছে, পাই রেখে দিবা। আর 6-এর স্কোয়ার 6×6 = 36, আর এখানে আর স্কোয়ার হয়ে যাবে, 5-এর স্কোয়ার 5×5 = 25, আর 6h/5। আচ্ছা তাহলে লক্ষ্য করো এখানে দেখো, এখানে যদি আমরা দেখি যে কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না, কাটাকাটি কিন্তু করা, এই কাটাকাটিটা, হ্যাঁ কাটাকাটি দেখো 3 দিয়ে 6 এভাবে কাটাকাটি করা যেতে পারে, কিন্তু আমি 1/3টা কিছু করছি না, যে 1/3 রেখে দেবো, যেহেতু 1/3 প্রথমে ছিল। তাহলে আমরা যেটা করবো এখানে, যে এই যে দেখো 1/3 পাই, এই যে আর স্কোয়ার দেখতে পাচ্ছ, আর স্কোয়ার আর এইচটা নিয়ে নিলাম, মানে এই আকারে একটু সাজিয়ে নিলাম। আর এখানে আমাদের দেখো যে 36 আর 6 গুণ করে নেব, দেখো 36 6 গুণ করো, 6 6 36-এর 6, হাতে থাকলো 3, আর 6 3 18, 18 3 21, 216, আর 25 আর 5 গুণ করলে 25 5 125। দেখো এই সংখ্যাগুলো গুণ করে নিলাম। ওকে, তাহলে এই আকারে রাখলাম। তাহলে দেখো আয়তনটা আগের চেয়ে এতটা কিন্তু বেড়ে গেছে আমাদের, এটা কিন্তু দেখো এটা বড় মান আছে, 216/125, একের চেয়ে বড় ভগ্নাংশ, তা বেড়েছে আয়তনটা। তো আয়তন কতটা বেড়েছে সেটা আমি বের করব। আয়তন বাড়বে, এটা থেকে এটা যদি বিয়োগ করি, মানে যেটা বাড়লো আর আগে যেটা ছিল, তাহলে এটা থেকে আগেরটা বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে কতটা বাড়লো। তো আমরা লিখবো আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। তবে যেটা বেড়েছে সেটা আগে লিখবা, 216/125 মাইনাস, আর আগের যে আয়তনটা ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা বসিয়ে দেবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এখানে সরলটা তোমাদের দেখাবো। তো এখানে এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ দু জায়গায় আছে, তো তোমরা এক কাজ করো, কমন নিয়ে নাও, 1/3 পাই আর স্কোয়ার এইচ আমি কমন নিয়ে নিলাম, 216/125 মাইনাস, আর এটা আমাদের শুধু 1 রয়ে যাবে, এই যে দেখো। আচ্ছা এখন আমি দেখো যেটা করবো এখানে, এই যে ভগ্নাংশের যোগবিয়োগটা আছে না, এই ভগ্নাংশের যোগবিয়োগটা আমি করব। ওকে, তো ভগ্নাংশের যোগবিয়োগটা দেখো তো কত দাঁড়াচ্ছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে লসাগুটা 125, আর এদিকে 125 মিলে গেছে, 216 নামিয়ে দাও, আর এখানে 1 থাকলে গুণ করে নেবা, 125 1 দিয়ে গুণ করে এটাই হবে। আচ্ছা একক বলে গেলে বর্গ একক দিতে পারো, আমি এককটা বসালাম না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে যেটা দাঁড়াবে আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবার 216 থেকে 125 আমাদের বিয়োগটা করতে হবে। দেখো বিয়োগটা দেখো, 5-এ কত দিলে, এই যে আমাদের 6 আছে, 5-এ কত দিলে 6, যদি আমরা বিয়োগটা দেখাই তাহলে 1 দিলে, আর এখানে 1 আছে, এটা 2 আছে, 1 আছে মানে এটা ছোটো সংখ্যা, 2-এর চেয়ে এটা 11 ধরে নিতে হবে, তাই না, আর এটা থেকে এটা বিয়োগ করছো, তাহলে 2-এ কত দিলে 11, এটা হবে 9 দিলে, 2টা 1 হয়ে যাবে, যেহেতু 11 একে বানালা, তো এখান থেকে ধার নিয়েছে না, তাহলে 2টা 1 হয়ে যাবে, আর 1 1 মিলে গেল, 0 বাদিকে 0 বসাই না, আর নিচে আছে 125। দেখো এইভাবে কিন্তু আমাদের দাঁড়ালো যে আমাদের আয়তন বৃদ্ধি পায় কতটা, এতটা কিন্তু আয়তন বৃদ্ধি পায়। আচ্ছা এবার আমরা বের করব শতকরা আয়তন কতটা বৃদ্ধি পায়, সেটা আমরা বের করব। দেখো শতকরা যে আয়তন বৃদ্ধি পাবে, এখানে আমি অতিরিক্ত দেখাচ্ছি, আমরা লিখব যে শতকরা আয়তন বৃদ্ধি পায় সমান সমান প্রত্যেকটা, অনেক স্কুলে আমি দেখিয়েছি, অনেক ক্লাসে, যে শতকরা আয়তন কীভাবে বৃদ্ধি পায়। আবার তোমাদের বোঝাবো যে আগে যেটা আয়তন ছিল, ঠিক আছে, আগের আয়তনটা দেখো, ওই আয়তনটা আমাদের এখানে কাজে লাগবে। দেখো আয়তনটা যে বৃদ্ধি পেলো কতটা, আয়তন বৃদ্ধি পেয়ে যে হয়েছে, এটা আমাদের যেটা আয়তন বৃদ্ধি পেলো, তা তোমাদের যেটা করতে হবে এখানে দেখো,
যেটা আয়তন বৃদ্ধি পেলো না সেটা তোমরা লিখবে উপরে, মানে 1/3 পাই r² h ইন্টু 91/125, এটা হয়ে যাবে উপরে। আর নিচে বসবে, দেখো নিচে বসবে এই যে দেখো যে আয়তনটা প্রথমে ছিল, মানে এই আয়তন থেকেই তো বেড়ে হয়েছে আমাদের এই আয়তনটা, তার জন্য প্রথমে আয়তন যেটা ছিল সেটাকে বসিয়ে দেওয়া নিচে 1/3 পাই r²h, আর শতকরা মানে 100 দিয়ে গুণ দিয়ে দেবা। এই যে দেখো এই যে সরলটা, এভাবে আমাদের করে নিলে পরে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এটা মিলে গেছে, দেখো এটা তোমরা কেটে দাও। আচ্ছা এখন আমি একটু লিখি যে 91/125 এই যে আমাদের এটা থাকে, আর এই যে গুণ দিয়ে আমি যে 100 এটা বসিয়ে দিবা। চলো এটা কাটাকাটি করো, তোমরা 25 দিয়ে কাটাকাটি করতে পারবা। 25 5 125, 25 4 100। আচ্ছা এখন আমরা কী করবো, দেখো আর কাটাকাটি তো যাচ্ছে না, 91/4 গুণ করে নেব। আচ্ছা 91/4 যেহেতু গুণটা করা যায়, এখানে লক্ষ্য করো, দেখো এখানে 4 1 4, দেখো এখানে 4 1 সমান দিয়ে দিচ্ছি আমি, 4 1 4 বসালাম, আর 4 নং 36, ঠিক আছে, তা 4 নং 36 বসিয়ে দিলাম, আর নিচে 5 ছিল 5টা বসিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের দেখো দাঁড়িয়ে গেল এটা 336/5। আচ্ছা আমরা ভাগ করে নিই, উপরে বড় আছে 364 আছে, সরি 364/5 আছে। তা 364কে 5 দিয়ে ভাগ দেখাবো আমরা। চলো এখানে আমি নিব 36কে ধরতে হবে, তো আমরা করবো 5 7 35, 7 বারে নেব 5 7 35। এখানে যদি তোমরা দেখো বিয়োগ করি, এখানে 1 নেমে আসবে, এখানে আমাদের এটা এই যে 4, তাহলে 5 দিয়ে 10 আমি এবার দুবারে নিচ্ছি, 5 দিয়ে 10, এখানে আমাদের দেখো 4টা নেমে যাবে, দশমিক নিয়ে 0 নিয়ে নিলাম, আর 5 8 40, এই যে দেখো, তাহলে আমাদের যেটা দাঁড়ালো এখানে এই যে 7.8%, ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু আমাদের অ্যান্সার। কিন্তু তোমরা যদি লক্ষ্য করো অপশানগুলো যদি দেখো না, অপশান না এখানে, হ্যাঁ অপশান আছে এখানে, সরি, তো দেখো অপশানগুলোতে কিন্তু এই অপশানটা কিন্তু নাই, দশমিকে অ্যান্সারটা দেয়নি। কিন্তু তোমরা যদি লক্ষ্য করো, দেখো এই যে 73% আছে সি নাম্বার অপশানটা না, তো এখানে দেখো 72.8%, মানে 73-এর একদম কাছাকাছি মান আছে। তো যেহেতু 73-এর কাছাকাছি মান আছে, তা প্রায় যাকে বলে, তা আমরা এখানে সমান দিয়ে দিলাম, এটাকে আমি 72.8%টাকে আমি 73% লিখে দিলাম, এখানে প্রায় বলে দিয়ে দিলাম, প্রায়, যেহেতু আমি সমানই নিয়েছি, এই মানটা তো নাই, তার জন্য প্রায় লিখে দিবা, প্রায় একদম 73%, মানে 72.8% মানেই একদম 73%-এর কাছাকাছি মান আছে, এটাকে 73% নিয়ে নেওয়া যাবে প্রায় বলে। তো দেখো আমাদের অপশান যেটা মিললো সি নাম্বার অপশানটা 73%, সি নাম্বার অপশান যখন মিলেছে এখানে তোমরা সি নাম্বার অপশানটা বসিয়ে দিবা। তাহলে এইভাবে কিন্তু আমাদের করতে হবে 1-এর 7-এর প্রশ্নটা, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন ছিল। আচ্ছা পরের প্রশ্নতে আমরা চলে আসবো, এবার 2-এর দাগের প্রশ্নগুলো, 2-এর 1-এর প্রশ্নটা আমরা করব। এখানে ভেদের অঙ্ক আছে, তাহলে এখানে প্রথমে দুটি ভেদ দেওয়া আছে, এই দুটি ভেদ থেকে এই ভেদটা প্রমাণ করতে বলেছে। চল ভালো প্রশ্ন আছে। আচ্ছা প্রথম ভেদটাকে যদি আমি টুকে নিই, a + b ভেরিয়েস c আছে, ঠিক আছে, এদিকে আর একটা ভেদ আছে, আমি এখানে টুকে নিব যে b + c, আচ্ছা b + c ভেরিয়েস a দেওয়া আছে। চলো দুটো ভেদ থেকেই আমি ভেদ তুলে দিব, তাহলে আমি এখানে লিখব যে a + b সমান ভেদ তুলে দিলে একটা ভেদ ধ্রুবক যেটা k1 আসবে, ঠিক আছে, k1, আর সিটা বসিয়ে দেবা। আচ্ছা এখান থেকে যদি আমি ভেদ তুলে দিই, তাহলে b + c সমান একটা ধ্রুবক, এখানে আমি k2 নিয়ে নিলাম, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, পাশে একটু উল্লেখ করে দেবা, আমি লিখলাম না, তোমরা কিন্তু লিখে দেখিয়ে দিবা, আর এটা আছে এটা বসিয়ে দেবা। এবার আমরা যেটা করব, এখানে a আছে না, আর দেখো আমি এখান থেকে আগে এর মানটা বের করে নিই, এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে k1c, বিটা এদিকে -b দাঁড়াবে, একে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম, আর এর মানটা বের করলাম, এই জায়গায় বসিয়ে দেবো, এর জায়গায় এর মানটা, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে b + c আছে সমান k2, আর এর মানটা যেটা আমরা বের করলাম k1c - b মানটা পুট করে দিলাম, ঠিক আছে, এখানে বলতে পারো যে 1 থেকে, ঠিক আছে, পাশে বলতে পারো যে 1 থেকে। চলো এখানে একটু সরলটা করি। আচ্ছা b + c, এটা আমাদের k1 k2
সি আর মাইনাস কে টু বি। আচ্ছা, বিগুলো একদিকে আর সিগুলো একদিকে করি। আচ্ছা, এখানে আমি দেখাবো যদি সিটা লিখলাম, সিগুলোকে বাঁ দিকে নিয়ে আসে, তাহলে মাইনাস কে ওয়ান কে টু সি হবে। আর এদিকে দেখো আমি এই যে বিটা যদি আমি দাঁড়াও এখানে, হ্যাঁ তা লক্ষ্য করো, একটু আমি এটাকে ঘুরিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, এক কাজ করছি, এটাকে আমি বাদ দিয়ে, লক্ষ্য করো আমি এটা এখানে দেখাবো, যেটা আমি বিটা আগে রাখি, এদিকে বিটা রাখলাম। আর এই যে আমাদের বিটা আছে মাইনাস কে টু বি, এদিকে নিয়ে চলে আসবো বাঁ দিকে, প্লাস কে টু বি সমান সমান। আর এটা আমাদের দেখো এটা হয়ে যাবে আমাদের কে ওয়ান কে টু সি, আর এই যে প্লাস সিটাকে ডান দিকে নিয়ে যাবো, এটা মাইনাস সি হয়ে যাবে। এভাবে করলাম প্রথমে। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যদি এখানে বিটা কমন নিয়ে নিই, তাহলে এখানে ওয়ান প্লাস কে টু থাকবে। আর এদিকে আমরা সিটা কমন নিয়ে নিচ্ছি, সি, তাহলে এখানে কে ওয়ান কে টু মাইনাস ওয়ান। দেখো এভাবে আমরা নিতে পারবো। আচ্ছা, এখানে লক্ষ্য করো একটা জিনিস, আমরা যেটা করতে চাইছি, আমি আগে সিটাকে লিখি, সিটাকে আমি বাম পক্ষে নিয়ে আসি, আমরা সি এর মানটা বের করবো, ঠিক আছে। তাহলে এখানে সি ইন্টু কে ওয়ান কে টু মাইনাস ওয়ান আছে, এই যে সমান সময় এটা এদিকে লিখে দিই, বি ইন্টু ওয়ান, এটা ওয়ান আছে, হ্যাঁ ওয়ান প্লাস কে টু, তাই তো এভাবে আছে। দেখো সি এর মানটা যদি বের করতে চাই না, তাহলে আমাদের দেখো এর নিচে এটা নামে যাবে আমাদের, মানে এই যে আমাদের বি তো আছে, এটা ধ্রুবকটা যেটা দেখো ওয়ান প্লাস কে টু বাই কে ওয়ান কে টু মাইনাস ওয়ান। দেখো এটা অ্যাকচুয়ালি একটা ধ্রুবক, তাই না, কে ওয়ান কে টুগুলো ধ্রুবক, তো এই পার্টটা কিন্তু ধ্রুবক আমাদের। তাহলে এখানে যেটা আমরা করব না, সি সমান সমান, এই যে এটা একটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে আমরা একটা কোনো ছোটো ধ্রুবক নিয়ে নেব। তাহলে আমি এখানে এই ধ্রুবকটাকে ছোটো ধ্রুবক এম নিয়ে নিচ্ছি, মানে বি ইন্টু এই যে এম, পাশে কিন্তু উল্লেখ করে দেবা যেখানে এম হলো এটা অশূন্য ধ্রুবক, ঠিক আছে, এটা উল্লেখ করে দেবা পাশে। তাহলে বড় ধ্রুবকটাকে একটা ছোট ধ্রুবক এম নিয়ে নিলাম। তাহলে আমাদের যে মানটা দাঁড়ালো সি সমান সমান, তো লক্ষ্য করো মানটা এখানে আমাদের এই যে এম বি, ধ্রুবকটা আগে লিখলাম, বিটা পরে লিখলাম, এভাবে মানটা বের করে রেখে দিলাম, আর এটাকে আমি 2 নং নাম দিলাম। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে সি এর মানটা বের করলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি এর মান। আচ্ছা, এবার যেটা আমরা করব, আচ্ছা 1 নংয়ে দেখো সি আছে না, তাহলে 1 নংয়ে এই যে সি এর মানটা বের করলাম, সি এর জায়গায় সি এর মানটা পুট করে দেবো, এখানে আমি একটু বর্ডার করে দিই। তাহলে এই ক্ষেত্রে দেখো এ সমান সমান, আচ্ছা এখানে কে ওয়ান, সি বলতে আছে আমাদের দেখো এম বি, তাহলে এখানে সি এর জায়গায় আমি এম বি লিখে দিলাম মাইনাস বি। এখান থেকে বি কমন যাবে না ডান পক্ষে, বিটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কে ওয়ান এম মাইনাস ওয়ান এরকম দাঁড়িয়ে যাবে। এবার এভাবে করে আমি এটাকে 3 নং নাম দিয়ে দেবো। এখন আমরা যেটা করব, এই যে আমাদের 2 পেয়েছি, আর এই যে 3, 2 আর 3 যোগ করবো আমরা। দেখো প্রমাণটা যদি লক্ষ্য করো না, প্রমাণটাকে দেখে তোমরা বুঝতে পারবা, সি প্লাস এ আছে, ঠিক আছে, এই যে আমাদের দেখো এখানে এ এখানে সি, এটা সি আছে এটা এ আছে, তার জন্য আমরা 2 প্লাস 3 করলে সি প্লাস এ পাবো, তাই তো, তখনই প্রমাণটা চলে আসবে। আর ডান পক্ষে যেটা আছে দেখো বি আছে, আর এদিকেও কিন্তু লক্ষ্য করে বি আছে আর বি আছে, ঠিক আছে, তাহলে আমাদের মিলে যাবে কিন্তু প্রমাণটা। তাহলে এখন যেটা করব আমরা, এই যে 2 যোগ 3 করব, যদি আমরা যোগ করি, তাহলে দেখো এটা আমাদের সি আছে প্লাস, আর এখানে আমাদের এ ছিল, সি প্লাস এ, সি এর মানটা এটা এম বি, আর এ এর মানটা যেটা আছে এটা বসিয়ে দাও, বি ইন্টু কে ওয়ান এম মাইনাস ওয়ান, তাই তো। আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে বি, তাহলে বিটা কমন নিতে পারবা, 2 জায়গায় বি আছে, এটা এম প্লাস এটা কে ওয়ান এম, এটা মাইনাস ওয়ান, এটা থেকে যাবে, এই যে দেখো। আচ্ছা, তো এদিকে আমাদের সি প্লাস এ, আবার দেখো এই যে পার্টটা, এই যে এমটা ধ্রুবক, কে ওয়ান ধ্রুবক, এগুলো তো সবই ধ্রুবক, এগুলো আমরা ধ্রুবক ধরেছিলাম, ঠিক আছে। তো এখানে এই ধ্রুবকটাকে, এটা বড় ধ্রুবক, এই ধ্রুবকটাকে একটা ছোট ধ্রুবক ধরে নেব, ঠিক আছে। তো আমরা দেখো এই সমান সমানটা একটু সোজা হয়নি, বেরিয়ে হয়ে গেছে, মানে এটা সি প্লাস, এটা এখানে সি প্লাস এ, একটু ভালো করে লিখি, সি প্লাস এটা, তাহলে সি প্লাস এ সমান সমান, এই যে বড় ধ্রুবকটাকে আমি ছোট ধ্রুবক এন নিয়ে নিলাম, ঠিক আছে, লক্ষ্য করো
এভাবে আমরা নিয়ে নিতে পারবো। তো এখানে আমরা যেটা করব, দেখো এই যে আমাদের সি প্লাস এ, ধ্রুবকটাকে আগে লিখি এন বি, এভাবে লিখলাম। এখন যেটা করব, সমান সমান ধ্রুবকটা তুলে দিয়ে ভেদ নিয়ে আসতে পারবো না, তাহলে সি প্লাস এ ভেরিয়েস বি, এই যে ভেদ চিহ্ন, ভেদকে আমরা ভেরিয়েস বলি। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। তোমরা যদি লক্ষ্য করো, এই যে 2-এর 1 নম্বরটা, এই যে প্রমাণটা। তা যেহেতু আমাদের প্রমাণটা হয়ে গেছে, তোমরা এখানে লিখে দেবা প্রমাণিত বা প্রুভড। এই যে দেখো, তোমরা এটাই লিখবা প্রুভড, PROVED, ঠিক আছে। পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্নটা না আমরা আগের ক্লাসে করে দিয়েছি, তোমাদের আগের ক্লাসে যেতে হবে। 3 নম্বর স্কুলে যাবা, 1-এর যে 5 নম্বর প্রশ্নটা আছে, ঠিক আছে। আবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা 3 নম্বর স্কুলে যাবা, 3 নম্বর স্কুলে গিয়ে দেখবা যে 1-এর যে 5 নম্বর প্রশ্নটা, সেখানে কিন্তু এই প্রশ্নটা 2-এর 2 নম্বর প্রশ্নটা কিন্তু আমরা করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যদি লক্ষ্য করি 2-এর 3 নম্বর প্রশ্নটা, আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে, এটা হয়েছে 1 নম্বর স্কুলে হয়েছে। 1 নম্বর স্কুলে দেখে নেবা 2-এর 3 নম্বর প্রশ্নটা, এই যে 2-এর 3 নম্বর। তারপরে 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটাও কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, এটা 10 নম্বর স্কুলে পাবা। 10 নম্বর স্কুলে গিয়ে দেখবা যে 2-এর 4-এর প্রশ্নটা, 2-এর 4, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসবো বড় প্রশ্নগুলো। চলো বড় প্রশ্ন আমরা 3 নম্বর প্রশ্নটা চলো আমরা করাই। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে এখানে, এ, বি এবং সি বছরের শুরুতে 50,000 টাকা, 60,000 টাকা, 17,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে দেয়। 3 মাস পরে বি আরও দেখো 10,000 টাকা নিয়োগ করে, কিন্তু আরও 2 মাস পরে, দেখো আরও 2 মাস মানে 3 মাস পর আরও 2 মাস, মানে 3 মাস আর 2 মাস কিন্তু 5 মাস, এই কথাটা কিন্তু বুঝতে হবে। আরও 2 মাস পর সি যে 10,000 টাকা তুলে নিয়েছিল, তাহলে সি কত মাস পরে 10,000 টাকা তুলেছিল? 3 মাস আর 2 মাস যোগ করে 5 মাস, 5 মাস পর কিন্তু সি 10,000 টাকা তুলে নিয়েছিল, এটা কিন্তু বুঝবা। এই যে কিন্তু আরও 2 মাস বলেছে না, মানে ওদিকে 3 মাস আর আরও 2 মাস, তার টোটাল হয়ে গেল 5 মাস। 5 মাস পর সি, এই যে সি টাকা তুলেছিল কত, সি 10,000 টাকা তুলে নিয়েছিল, এটা কিন্তু মনে রেখে কিন্তু হিসাবটা করতে হবে আমাদের। বছরের শেষে এই টাকা লাভ হলে আমাদের লভ্যাংশ থেকে কী কত টাকা পাবে সেটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে এ বি সি এর 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটা বের করে নিতে হবে, যেহেতু মূলধন কিছু দিয়েছিল, 3 মাস পর বি দিয়েছিল, আবার 5 মাস পর সি তুলে নিয়েছে। 5 মাস নাই, তবু কিন্তু 5 মাস বলছি, কারণ এখানে তোমাদের যেটা বলবো যে 3 মাস আর 2 মাস মিলে কিন্তু 5 মাস, 5 মাস পরে সি 10,000 টাকা তুলে নিয়েছিল। আমি কিন্তু বারে বারে কথাটা উল্লেখ করে দিলাম তোমাদের। তো চলো 3-এর যে প্রশ্নটা হবে, আমরা এখানে লিখব এ, বি ও সি এর, দেখো এখানে 1 মাস হিসাবে মূলধনগুলো বেরোবে, মূলধনের অনুপাতটা, যেহেতু বিভিন্ন সময় তারা মূলধন নিয়োগ করেছে আবার মূলধন তুলে নিয়েছিল, তা আমরা এখন তাদের 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটা যদি বের করার চেষ্টা করি, দেখো তাহলে লিখবো আমরা এ, বি ও সি এর 1 মাস হিসেবে, 1 মাস হিসাবে মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। দেখো এখানে মূলধনের অনুপাতটা প্রথমে এর যদি আমরা বের করতে চাই, দেখো এর প্রথমে দেখো কত, 50,000 টাকা, এর টাকাটা কিন্তু 12 মাসে খাটবে, কারণ এই টাকাটা এ কিন্তু পরে টাকা তুলে নিই এবং জমাও দেয়নি, তাহলে এর 50,000 টাকা 12 মাস খাটে। তাহলে এই যে দেখো 50,000 টাকা আছে এর, এই টাকাটা 12 মাসেই খাটে, এই যে 12 মাস, তার জন্য 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটার কিন্তু হিসাবটা করা হচ্ছে। আর H2, এবার যদি বিয়ের দেখি, বিয়ের যে 60,000 টাকা, এই যে 60,000 টাকা বিয়ের, এই টাকাটা দেখো 3 মাস পর বি 10,000 টাকা দিয়েছিল, মানে বিয়ের টাকাটা বেড়েছে, তো 3 মাস পর, তা 3 মাস তো 60,000 টাকা খেটে নিয়েছে না, 3 মাস 60,000 টাকা খেটে নেওয়ার পর তারপরে ও নিয়োগ করেছিল 10,000 টাকা, তাহলে 60,000 টাকা কিন্তু 3 মাস খাটে, তার জন্য 3 দিয়ে গুণ করবা, প্লাস আর এই যে দেখো 60,000 টাকা ছিল আর আবার 3 মাস পর 10,000 টাকা দিয়েছে, তাহলে এখানে টাকাটা কি বাড়বে, এই যে তাহলে 60,000, 10,000, 70,000 টাকাটা দাঁড়াবে এটা। তাহলে এই টাকাটা কত মাস খাটবে, দেখো 3 মাস পর, তাহলে 12 মাস থেকে, ঠিক আছে, 12 মাস থেকে যে 3 মাস পর, এটা ধ্যান রাখবা যে 12 মাস থেকে 3 মাস
তিন মাস বাদ দিয়ে দিতে হবে। 3 মাস পর এই টাকাটা দাঁড়াচ্ছে, তো 12 মাস থেকে 3 মাস বাদ দিলে দাঁড়াবে 9 মাস। তাহলে এই যে টাকাটা কত মাস খাটবে? 9 মাস খাটবে, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে। তো এটা দাঁড়াবে বি এর, যেরকম তোমাদের এখানে উল্লেখ করে দিই, এটা কিন্তু এ এর বেরোচ্ছে, এটা কিন্তু আমাদের বি এর বেরোচ্ছে। এবার আমরা সি এরটা আমি এখানে দেখাচ্ছি, H2 আবার H2 দিয়ে দিলাম, এটা সিটাকে আমি এখানে দেখাচ্ছি। তাহলে সি এর দেখো, সি এর প্রথমে 70,000 টাকা ছিল, এই যে 70,000 বক্স করে দিই, বন্ধনী আকারে লিখছে, হ্যাঁ বন্ধনী আকারে দিলাম। তা দেখো সি এর 70,000 টাকা, দেখো এখানে সি যেটা তোমাদের বোঝালাম যে 5 মাস পর কিন্তু 10,000 টাকা তুলে নিয়েছিল, 3 মাস আরও 2 মাস মানে 5 মাস পর। তাহলে এটা 5 মাস পরে যখন কথা বলেছে সি এর, তার 70,000 টাকা সি এর 5 মাস কিন্তু খেটে নিয়েছে, 5 দিয়ে গুণ করে দেবো। আর টাকা তুলেছে, মানে এখানে লক্ষ্য করো যে 70,000 টাকা ছিল আর টাকা তুলেছে মানে বিয়োগ হবে, এই বিয়োগ দিলাম। কত টাকা তুলেছে? 10,000 টাকা তুলেছে, এই যে দেখো। তাহলে এই টাকাটা কত মাস খাটবে? তার 12 মাস থেকে 5 মাস বাদ দিয়ে দিতে হবে, কারণ 12 মাস থেকে 5 মাস থেকে টাকা খাটলো, বাকি থেকে গেল আমাদের 12 থেকে 5 বিয়োগ করে 7। তাহলে এই যে আমাদের দেখো 7 যেটা, তাহলে 7 মাস এই টাকাটা খাটবে যেটা আসবে বিয়োগ করে। তাহলে এই হবে তাদের মূলধনের অনুপাত 1 মাস হিসাবে, কিন্তু এভাবে বের করে নিতে হবে। ওকে, আচ্ছা। তাহলে এখানে যদি আমি সরলটা দেখাই, দেখো শূন্যগুলো দেখো তো, প্রত্যেক জায়গায় কিন্তু 4টা করে শূন্য তোমরা কিন্তু কেটে দিতে পারবা। আমি কিন্তু দেখো এখানে 4টা শূন্য, এখানে 4টা শূন্য, 4টা শূন্য, 4টা শূন্য, 4টা শূন্য, 4টা শূন্য, 4টা শূন্য, এভাবে আমি কেটে দিতে পারবো। আরও আমরা কাটাকাটি করতে পারবো এখানে। আচ্ছা, কাটাকাটিটা দেখো আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারবো লক্ষ্য করো। কাটাকাটি কিন্তু কাটাকাটি দেখা যাচ্ছে যে করা যাচ্ছে না, দেখতে পাচ্ছি কাটাকাটি করা যাচ্ছে না। চলো আমরা গুণটা করে নিই এখানে। আচ্ছা, তাহলে এখানে যদি গুণটা দেখি না, যে 12 পাচ্ছে 60, আমি সমান সমান দিয়ে দিলাম 12 পাচ্ছে 60। আর এখানে দেখো সরলটা, এই জায়গায় দেখো 6 3 18, এখানে 18 যোগ, আর এই জায়গা দেখো এটা আমাদের দাঁড়াচ্ছে, দেখো এখানে কিন্তু 6 আর 1 শুধু বাঁচলো আমাদের। তা 6 আর 1 কত? 7। তাহলে আমাদের এটা 7, আর এই যে গুণ 9 আছে, তাহলে এখানে আমার 9টা আবার লিখতে হবে। এটা যোগ করে 7 আর গুণিত 9, এটা আমাদের দাঁড়ালো। আর এদিকে H2, এটা হচ্ছে এর, এটা বি এর, এটা সি এর। এবার বের করবো সি। দেখো এখানে 7 পাচ্ছে 35, এটা গুণ করো, প্লাস দিলাম। আর এখানে দেখো এখানে বন্ধনীর মধ্যে 7 বিয়োগ 1 কিন্তু আছে, তার 7 থেকে 1 চলে গেল, তো এটা আমাদের 6 আর গুণিত 7 ছিল। এই যে দেখো, এই সরলটা কিন্তু এভাবে একটু ভালো করে নিতে হবে বুঝে শুনে। 60 H2, এখানে সরলটা আমি দেখাবো, এটা 18 আর 7 নং কিন্তু 63, 35 আর 6 7 42, 60 H2, এটা যোগ করে নিই আমরা, 3 8, এটা হবে আমাদের 11, আর 6 আর 1, 6 আর 1 7, আর হাতের 1 8, এটা 81 দাঁড়াবে। আর এদিকে যোগটা দেখো, 5 2 7 আর 4 আর 3 7, এখানে 77। লঘিষ্ঠ করা তো যায়নি, তাহলে আমাদের অনুপাতটা দাঁড়ালো, এটাই কিন্তু আমাদের অনুপাত। ঠিক আছে, তাদের 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটা কিন্তু আমরা বের করে নিয়েছি। এখন মোট লাভ তো বলে দিয়েছে আমাদের বছরের শেষে, এই লাভ থেকে কে কত টাকা পাবে এবার বের করে নিতে পারবো। তো আমরা প্রথমে বের করব এর লভ্যাংশ। তো চলো লিখবো আমরা এর লভ্যাংশ। দেখো এর লভ্যাংশ, এর যেটা মূলধনের অনুপাত যেটা 60, তা তোমরা যেটা করবো 60 বাই আনুপাতিক যোগ, এদের যোগ করতে হবে। যোগ করো, 7 একে 8, তাহলে এখানে 8 বসালাম। আর দেখো এই যে এবার দ্বিতীয়টা 7 আর 8, 7 8 15, 15 আর এদিকে 6, 15 6 কত হবে? 15 6 হয়ে যাবে 21। ঠিক আছে, 15 6 কত বসাবো আমরা? 21 বসিয়ে দেবো। এই যে দেখো, তা 218 পেয়ে গেলাম আমাদের, কি 200। ঠিক আছে, দাঁড়াও এখানে একটু আমি দেখাচ্ছি, হ্যাঁ 218 হবে, ঠিকই আছে আমাদের যোগফলটা। তো আনুপাতিক যোগটা 218 পেয়ে গেলাম, আর গুণ দিতে হবে মোট যেটা লাভ হয়েছিল, এই যে 39,240 টাকা। এখানে আমি বসাবো 39,240 টাকা আমি লিখে দিলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এটা দিয়ে ভাগ করতে হবে, তাই তো? চলো আমরা ভাগটা দেখাচ্ছি। আমি ভাগ করব, দেখো এখানে তোমরা ছোটো দিয়ে কাটাকাটি করতে পারো, ছোটো সংখ্যা দিয়ে। ঠিক আছে, ছোটো সংখ্যা দিয়ে কাটাকাটি করলে একটু ছোটো দাঁড়াবে। যাই হোক, আমি একবারই তোমাদের ভাগটা দেখিয়ে দিচ্ছি। 218 আর এখানে আছে 39 24 0, 4 আছে। ঠিক আছে, এটা 4।
দেখো প্রথমে কবার যাবে, আচ্ছা 218 আর 392 ধরো, তো এখানে দুবারে করলে বড় হয়ে যাবে, একবারে নাও। তাহলে এখানে আমি 218 বসাবো, এটা 8 আছে, ঠিক আছে। আচ্ছা বিয়োগ করে 8 কত দিলে 12, দুইটাকে 12 ধরো, এটা হয়ে যাবে আমাদের 4, এটা 8 হয়ে যাবে, 1 কত দিলে 8, 1 8, এটা 7 হয়ে যাবে, ঠিক আছে। আর 2 কত দিলে এটা আমাদের এটা 1 হয়ে যাবে, 174 আমাদের নামলো। আচ্ছা এটা কিন্তু ছোটো হয়ে গেলো, এখন 4 সংখ্যাটা নামিয়ে দাও। এবার দেখো, এবার আমরা দেখো এই যে 218কে যদি 8 দিয়ে গুণ করো না, এবার মিলে যাবে। দেখো 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 1 8, 8 6 14, 4 হাতে থাকলো 1, 8 দিয়ে 16 কে 17, দেখো 8 বারে কিন্তু চলে আসছে 1744, 8 বারে মিলে গেল। আর এই যে শূন্যটা ছিল, এই শূন্যটাকে নামাবা, এখানে কেটে এখানে চলে আসবা, ঠিক আছে, শূন্যটা শেষে বসে যাবে। তাহলে আমাদের দেখো ভাগ বললে কিন্তু 180, তাহলে এখানে একবারে আমি এভাবে কেটে দিলাম, কেটে দিয়ে আমি বসিয়ে দেবো 180, ঠিক আছে। এটা কাজ কিন্তু ভালো করে নিতে হবে। আচ্ছা তাহলে এখানে সমান সমান এই দুটো গুণ করে নেবো। দেখো এই দুটোর গুণফলটা তোমরা না 18 আর 6 গুণ করে নিবা। দেখো 18 আর 6 যদি নামাতা পড়ো, নামতা যেটা, তা 18 6 হয় 108, তাহলে এখানে তোমরা বসিয়ে দেবো 18 6 108, নামটা তোমাদের জানতে হবে ভালো করে, ওকে। আর দুটো শূন্য ছিল না, দুটো শূন্য বসিয়ে দেবো পরে, তাহলে এত টাকা। এটা হচ্ছে আমাদের এর লভ্যাংশ। এরপরে আমরা বের করব বি এর লভ্যাংশ বের করব, প্রত্যেকের লভ্যাংশ বের করতে বলেছে, তাহলে আমরা লিখব বি এর লভ্যাংশ। দেখো বি এর লভ্যাংশ কত হবে, বি এর যে মূলধনটা ছিল 81, তাহলে এখানে তো আমাদের 81 বসবে, 81/18 আবার কাটাকাটি। তো আমরা কি করব, এখানে যে দেখো 180 আর এদিকে 60 যেটা ছিল এর, তাহলে 180 আর এরটা দিয়ে দেখো গুণ করি, তো আমাদের এর লভ্যাংশ পেলাম। তাহলে একইভাবে 180-র সঙ্গে বি এরটা যে 81 আছে তার সঙ্গে গুণ করি, তো অ্যান্সারটা আসবে আমাদের, তাই না। তাহলে আমরা এখানে একবারই আমরা 81 গুণিত 180 বসাবো, এটা বসানোর কোনো প্রয়োজন নাই, কাটাকাটি করে তো ওটাই আসবে, তো এটা গুণ করে নেবো আমরা। তা দেখো এত টাকা, এখানে আমাদের 18 আর 81 গুণ করে নিতে হবে, ঠিক আছে। তা চলো দেখো 18 81-র গুণফলটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের শুধু এখানে যেটা আমাদের জানতে হবে যে 18 ঘরের যেটা আমাদের নামতা, ওকে। 18 ঘরের নামতা 18 18 তোমরা পড়বা, যে 18 18 নামতা যদি তোমাদের জানা থাকে তাহলে সহজে তোমরা কিন্তু এখানে গুণটা করে নিতে পারবা। না হলে তো 18 আর 81 বসিয়ে তোমাদের গুণ করতে হবে। তা আমি তোমাদের দেখিয়ে দেবো যে 18 ঘরের নামতা কীভাবে তোমাদের পড়ে তোমরা গুণটা করে নিতে পারবা, অনেকে জানো এগুলো, ঠিক আছে। দেখো এখানে শূন্যটা বাদ দাও, 18 দিয়ে দাও, 18কে 18-এর 8 হাতে থাকলো 1, এবার 18 8-টে তোমাদের জানতে হবে 18 8-টে কত হবে। তো তোমাদের বলে রাখি এখানে 18 8-টে 144 হবে, এটা মনে রাখবা। তাহলে 18 8-টে 144 আর হাতে 1 ছিল, তাহলে কত হবে আমাদের 145, তাহলে আমি এখানে 145 বসিয়ে দেবো, শূন্যটা যে ছিল শূন্যটা পরে বসিয়ে দাও। এভাবে দেখো নামতা জানলে তোমরা সহজে গুণটা করে নিতে পারবা। এই জন্য বলবো তোমাদের নামতা কিন্তু মুখস্থ রাখবা, নামতা মুখস্থ রাখলে পরে সময়টা তোমাদের বাঁচবে, নাহলে কিন্তু গুণ করতে হবে না 81 আর 18, এই জন্য নামতা মুখস্থ রেখে তোমরা কাজটা করার চেষ্টা করবা। আচ্ছা তাহলে আমাদের বি এর লভ্যাংশ পেয়ে গেলাম, এবার সি এর লভ্যাংশ। তো আমরা বের করব সি এর লভ্যাংশ। এখন সি এর মূলধন 77, তা 77 180 গুণ হবে, তাহলে 77 গুণিত 180 টাকা। চলো আবার আমাদের এখানে 18 ঘরের নামতা, ঠিক আছে, 18 ঘরের নামতা পড়ে আমরা কিন্তু গুণফলটা সহজে করে নেব। এখানে দেখো লক্ষ্য করো, এখানে 18 ঘরের নামতা, 18 সাথে তোমাদের জানতে হবে, তাই তো। তো 18 সাথে 126 মনে রাখবা, 18 সাথে 126-এর 6 বসে গেল। দেখো 100 আমি এখানে দেখাচ্ছি, 126-এর আমি 6 বসালাম, 6টা বসিয়ে দিলাম, তাহলে আমাদের 12 থাকলো না, মনে রাখতে হবে হাতেরটা। আর 18 সাথে আবার 126, 126 আর এইদিকে আমাদের 12, তো দেখো 26 আর 12 যোগ করে নাও। তো 26 আর 12, দেখো 26 আর 10 যোগ করলে কত হবে 36, 36 আর 2 যে আছে, মানে 12 10 ধরেছে 2 বাঁচলো, তো 36 আর 2 38, তাহলে আমাদের 138 দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। মানে 126 আর হাতে যে আমাদের দেখো এই যে 18 সাথে 126 হাতে 12 আছে, মানে 126 আর 12 যোগ করে 138, তা তোমরা এখানে 138 বসিয়ে দেবা। আর শূন্যটা ছিল না, শূন্যটা বসিয়ে দেবা, এত টাকা। সি এর লভ্যাংশ যে এই যে আমাদের, তো এই যে আমরা বের করে নিয়েছি এ এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশ। তো এই ছিল আমাদের 3-এর দাগের দেখো বড় প্রশ্ন, ওকে। আচ্ছা চলো এরপরে যে প্রশ্নগুলো আছে লক্ষ্য করো, এরপরে যদি বড় প্রশ্নগুলো দেখি, বড় প্রশ্নগুলো তোমরা সব বই থেকে পেয়ে যাবা, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা বই থেকে আছে, বই থেকে আছে। তো বইয়ের প্রশ্নগুলো আমি তোমাদের করাচ্ছি না, যেগুলো বইয়ের বাইরে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলি করাবো। যেরকম 3-এর দাগের প্রশ্নটা কিন্তু বইয়ের বাইরের প্রশ্ন ছিল, এটা বই থেকে ছিল না।
ঠিক আছে? তো এই জন্য আমি প্রশ্নটা করিয়ে দিলাম। ঠিক আছে, এর আগেও বলেছি যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো করিয়ে দেবো। তো দেখো আমি করালাম বইয়ের বাইরের প্রশ্নটা। আচ্ছা, আমি তোমাদের যে ছয়ের দাগের জ্যামিতিক প্রয়োগগুলো আমি কিন্তু করিয়ে দিচ্ছি। বই থেকে থাকলেও করাই, বইয়ের বাইরে থাকলে তো অবশ্যই করাবো। ঠিক আছে, আর ছয়ের দাগ ছাড়া অন্যান্য বড় প্রশ্নগুলো যদি বইয়ের বাইরে থাকে তবেই করাবো, আর বইয়ের প্রশ্নগুলো কিন্তু করাচ্ছি না। বইয়ের প্রশ্নগুলো না করার যে কারণটা আমি আবার তোমাদের ভালো করে এখানে বলবো, কারণ তোমরা অনেকেও কমেন্ট করছো যে বইয়ের এই যে বড় প্রশ্নগুলো তোমাদের ছেড়ে দিচ্ছি, তোমরা করাতে বলছো আমাকে। দেখো, বইয়ের প্রশ্নগুলো এই জন্য করাচ্ছি না যে বইয়ের প্রশ্নগুলোর ক্লাস কিন্তু আমি দিয়ে দিয়েছি। যে বইয়ের প্রশ্নগুলোর ক্লাস যদি দেখতে চাও তো তোমাদের যেতে হবে আমার চ্যানেলে ভিজিট করবা, তোমরা প্লে লিস্টে চলে যাবা। তো প্লে লিস্টে গিয়ে দেখবা যে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কিন্তু তোমরা বইয়ের অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, তো কোনো চিন্তা নাই, বইয়ের অঙ্কগুলোর ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবা। তোমাদের শুধু আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে যেতে হবে, সেখান থেকে তোমরা গিয়ে ক্লাসগুলো দেখে নিবা। ওকে, আচ্ছা, যদি বইয়ের বাইরের প্রশ্ন থাকতো না এগুলো আমি করে দিতাম। চলো, ছয়ের দাগের যেটা জ্যামিতিক প্রয়োগ প্রত্যেকটা স্কুল থেকে করাই তোমাদের, জ্যামিতিক প্রয়োগগুলো অসুবিধা হয়, অনেকের সমস্যা হয়, অনেকে কমেন্ট করে জানাচ্ছে। তো এই জন্য আমি জ্যামিতিক প্রয়োগগুলো প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু করিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে, বুঝো? ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমাদের যে প্রশ্নটা বলেছি, আচ্ছা এই প্রশ্নটা বই থেকে আছে, আমি বই থেকে তোমাদের বুঝিয়ে দেবো। বইতে জ্যামিতিক প্রয়োগ করিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের বইতে। পেজ নাম্বার 252 পেজে তোমরা চলে আসবা। 252 পেজে প্রয়োগ নাম্বার যে 18 নম্বর প্রয়োগটা আছে, এই প্রয়োগটা এখানে দেখো আমাদের একদম প্রশ্নে দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো চলো আমি এখান থেকে তোমাদের একদম বুঝিয়ে দেবো, করা আছে ভালো করে। প্রশ্নটা পড়ো, দেখো কী বলছে। একটি বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ, এই যে এ বি সি ডি ছবি তৈরি করা আছে, এখান থেকে বুঝিয়ে দেবো। বৃত্তিত চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করা হয়েছে। বর্ধিত এ বি ডিসি, দেখো বর্ধিত মানে এ বিকে বাড়ানো হয়েছে আর ডিসিকে বাড়ানো হয়েছে, যারা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। ছবি দেখে আরও ভালো বোঝা যাচ্ছে এখানে। ঠিক আছে, আর প্রমাণ করতে বলেছে, দেখো এই যে আমাদের পি এ, এই যে আমাদের পি এ গুণিত পিবি, পি এ গুণিত পিবি, এই যে পি এ গুণিত পিবি আর সমান সমান পিসি গুণিত পিডি, এই যে পিসি গুণিত পিডি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো প্রমাণটা আমরা দেখাবো, দেখো প্রমাণটা এখান থেকে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, একদম করে দিয়েছে ভালো করে। চলো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের প্রমাণটা। তো প্রথমে তো যেগুলো দেওয়া আছে প্রশ্নে সেই জিনিসটাই লিখেছে, প্রমাণ করতে হবে যেটা সেটাই যেখানে দেওয়া আছে ওই জিনিসগুলো লিখেছে। এবার প্রমাণটা আমাদের মেন, এগুলো তো প্রদত্ত। প্রমাণটা দেখো, এবিসি, যে দেখো যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তো বৃত্তস্থ চতুর্ভুজ কী হয়, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। এখানে দেখো ডিএবি কোণটা, মানে ডিএবি মানে এই কোণটা নিয়েছে, আমি একটু দাগটা যদি মেরে দিই, এখানে এই কোণটা যেটা হচ্ছে ডিএবি কোণ, আর ডিসিবি কোণ, আর ডিসিবি কোণ মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে, পরস্পর সম্পূরক কোণ বলতে 180 ডিগ্রি, দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। এই নিয়ে তোমাদের একটা উপপাদ্য আছে, ঠিক আছে, ক্লাস 10-এর উপপাদ্য তোমাদের। যাই হোক, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, এটা দেখিয়েছে। আবার দেখো কোণ ডিসিবি, মানে এই কোণটা আর ডিসিপি, মানে ডিসিবি এই কোণটা আর এখানে আছে বিসিপি মানে এদিককার কোণটা, আমি দাগ মারে দেখাই, এই যে কোণটা একটু বড় করে দেখালাম। তাহলে এই দুটো কোণের যোগফলটা 180 ডিগ্রি দেখিয়েছে। কারণ এটা হবে, কারণ এটা দেখো সরলরেখা, যেটা সরল কোণ, এই যে ডিপি সরলরেখার উপর, মানে ডিপি সরলরেখাংশের উপর এই যে সিবিটা দণ্ডায়মান, তাহলে এক সরল কোণ 180 ডিগ্রি, তা দুটো কোণ নিয়ে আমাদের কত হবে, তো এখানে লক্ষ্য করো দুটো কোণ নিয়ে আমাদের 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি পাবো বলে এখানে দেখো বসিয়েছে। এখন দেখো এদের যোগফল 180 ডিগ্রি, এদেরও যোগফল 180 ডিগ্রি, তাহলে এই যে বাম পক্ষগুলো সমান বলতে পারবো, এই যে বাম পক্ষ সমান লিখে দিয়েছে। এখানে এই যে কোণটা, এই কোণটা দেখো, এই যে আমাদের যে কোণটা ডিসিবি কোণটা দু জায়গায় আছে, এখানেও আছে, তাহলে ডিসিবি আমরা কি কাটাকাটি করতে পারবো, এখানে কেটে দিয়েছে। ঠিক আছে, এই দুটো কোণ আমি তো এখানে দেখে দিচ্ছি, এইভাবে আর এইভাবে, দেখো আমি এই যে আর এই কোণটা কেটে দিয়েছে, তাহলে বাদ চলে গেল, থাকলো এই কোণটা আর এই কোণটা, একে 1 নং নাম দিয়ে দিল। আচ্ছা, এটা আমাদের প্রমাণ কাজে লাগবে। এখন দেখো আমাদের এখানে দুটো ত্রিভুজ নিয়েছে, ত্রিভুজ এপিডি বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এপিডি ত্রিভুজ বড় ত্রিভুজটা, আর ত্রিভুজ সিপিবি মানে ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সদৃশ্য কোণী দেখাতে হবে। সদৃশ্য ত্রিভুজ কীভাবে দেখানো হয় আমি তোমাদের একটা অঙ্কতে দেখালাম আজকের ক্লাসে। তাহলে ওই নিয়মটা দেখো,
এখানে তো সদস্য ত্রিভুজ দেখানোর জন্য দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান দেখাতে হবে, দুই জোড়া কোণ সমান দেখিয়ে দাও। দেখো এই যে কোণটা নিয়েছি এপিডি, মানে দেখো এই যে লক্ষ্য করো এপিডি কোণটা, মানে এই যে কোণটা বলছে দেখো দুটো ত্রিভুজেরই তো এই কোণটা পি কোণটা, মানে বড় ত্রিভুজের ক্ষেত্রে এপিডি আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে বিপিসি। এই যে আমাদের বলেছে দেখো সিপিবি বলেছে, এখানে একই ব্যাপার, বিপিসি বলো সিপিবি বলো, তাহলে যে সিপিবি একই কোণ বলে এই যে লিখে দিয়েছে একই কোণ, সমান বলতে পারবো। আর একটা শর্ত তো সমান দেখালাম, এই যে যেটা আমাদের প্রমাণটা দেখালাম, মানে এই কোণটা বড় ত্রিভুজের এই কোণটা ছোট ত্রিভুজের এই কোণটা দেখো আমরা সমান দেখালাম না 1 নং এ, দেখো এই যে আমাদের সমান। তাহলে দেখো দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান বলে দুটো ত্রিভুজ নেওয়া হয়েছে, এরা সদৃশ্যকোণী ত্রিভুজ। আর সদৃশ্যকোণী ত্রিভুজের কি হবে, সদৃশ্যকোণী বলতে সদৃশ্য, আর দুটো ত্রিভুজ সদৃশ্য হলে সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকবে, যেটা আমরা দেখালাম এর আগেও। আবার দেখো অনুরূপ বাহু বলতে পিএ, এই যে পিএ বাহুর সঙ্গে অনুরূপ বাহু পিসি, মানে বড় ত্রিভুজে পিএ বাহু আর ছোটো ত্রিভুজের পিসি বাহু, মানে ত্রিভুজটাকে উল্টে যদি লিখো এখানে দেখো এই যে ত্রিভুজটাকে যে উল্টে লিখো, তাহলে পি এর সঙ্গে পিসি এটা অনুরূপ বাহু দাঁড়াবে, ঠিক আছে। তাহলে এই যে অনুরূপ বাহু সমানুপাতিতে আছে। আর পিডি, এই যে পিডির সঙ্গে পিবি নিয়েছে দেখো অনুপাতটা তৈরি করেছে, মানে পিডি বাই পিবি, এগুলো হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহু সমানুপাতিত হয়, ঠিক আছে। তাহলে এভাবে আমরা নিতে পারবো দুটি সদস্য ত্রিভুজ থেকে বলতে পারবো পিএ বাই পিসি সমান সমান পিডি বাই পিবি, দেখো এটা আমরা নিতে পারলাম। আর এটাকে বর্গগুণ করে নাও, এই যে দেখো পিএ ইন্টু পিবি আর পিসি ইন্টু পিডি, দেখো বর্গগুণ করে কিন্তু প্রমাণটা চলে এসেছে, যে প্রমাণটা কিন্তু আমাদের করতে বলেছিল একদম প্রমাণ করা হয়ে গেছে, প্রমাণিত এই যে লেখা একদম প্রমাণিত লিখে দিয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের 18 নম্বর প্রয়োগটা, যেটা প্রমাণটা তোমাদের ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি। কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা, ওকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো 15 নম্বর স্কুল কমপ্লিট তোমাদের আমি করিয়ে দিয়েছি। এরপরে যদি প্রশ্নগুলো আমি যদি দেখাই তোমাদের, যে 8 দাগে যে প্রশ্নগুলো আছে বই থেকে আছে, দেখো আমি এখানে উল্লেখ করে দিয়েছি বই থেকে কোথায় পাবা। পেজ নাম্বার 183 পেজে প্রয়োগ 12 নম্বর প্রয়োগে চলে যাবা। পেজ নাম্বার এই যে 8-এর অথবাটা পেজ নাম্বার 227 পেজে দেখবো 11 নম্বর অঙ্কটা একদম বই থেকে আছে। এখানে আমি পেজ নাম্বার কোথায় আছে প্রশ্নটা আমি কিন্তু তোমাদের উল্লেখ করে দিয়েছি, এই জন্য বইয়ের প্রশ্ন বলে আমি তোমাদের ছেড়ে দিলাম। বইয়ের বাইরে প্রশ্ন থাকলে অবশ্যই তোমাদের করিয়ে দিতাম, আমি এর আগেও করিয়েছি। বইয়ের বাইরের প্রশ্ন তোমাদের অনেক করিয়েছি, থাকে তোমাদের, এর আগেও তোমরা দেখেছো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখো 15 নম্বর স্কুল কমপ্লিট তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।